বিরতির পর ফিরে এলাম একাত্তরের মুখোমুখি অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা কথা বলছিলাম সংস্কার নিয়ে। অনেকগুলো সংস্কার কমিটি হয়েছে, কমিশন হয়েছে 6টি, কিন্তু আমাদের কাছে খোঁজ খবর আমরা যেটি করি দেখেছি যে শিক্ষা ব্যবস্থা এই 15 বছরে ধ্বংস হয়ে গেছে। সেটি শিক্ষাবিদদের মুখে বিভিন্ন সময় এসেছে, কিন্তু শিক্ষা উপদেষ্টা হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন তিনি নিজেও একজন শিক্ষাবিদ, কিন্তু শিক্ষা সংস্কার কমিশন এখন পর্যন্ত দেখতে পেলাম না। কেন? না, এটা শিক্ষা ব্যবস্থা, শিক্ষা সংস্কারটা আমাদের একটা উল্লেখযোগ্য লক্ষ্য। আমরা বুঝি এটা নিয়ে আমরা কাজ করব, সবগুলো একসাথে হাত দেওয়া যায় না। শিক্ষাটা ইচ্ছা করেই কয়েকদিন পরে করা হচ্ছে, এই জন্য শিক্ষার কিছু কাজ ছিল, টেক্সট বুক বোর্ডের কিছু কাজ ছিল, আপনি জানেন এনসিটিভিটিতে ওইটা চেঞ্জ করা হয়েছে। একটা কমিটি অনেকগুলো কাজ করে টেক্সট বুকগুলো ঠিক করেছে, করার পরে ওই টেক্সট বুকগুলোকে আবার তো দিতে হয়, কি যেন প্রিন্টিং করতে হয়, ওইগুলো নিয়ে অনেকগুলো ঝামেলা ছিল, অনেকগুলো কাজ ছিল। এবং আপনি জানেন বছরের পর বছর তারা প্রিন্টিং কোথায় করতো? ইন্ডিয়ায় করতো। এতে যেটা দেশীয় মুদ্রণ শিল্প, হ্যাঁ, দেশীয় মুদ্রণ শিল্পের আমার টাকা ইন্ডিয়াতে জব তৈরি হচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা সরে এসে এইখানে আমরা এই কাজগুলো করার হচ্ছে, সেই জন্য একটু সময় নিচ্ছে, বাট এটা নিয়ে কাজ হবে, আপনি নিশ্চিত থাকেন। শিক্ষা নিয়ে খুব ভালো রকমের, এটা আমাদের খুবই বড় একটা লক্ষ্য যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করতে হবে যাতে আমাদের ছেলে মেয়েরা বিদেশে যে কোনো একটা ছেলে মেয়ের সাথে কম্পিট করতে পারে, যাতে আমরা স্কিল লেবার তৈরি করতে পারি। স্কিল লেবারটা খুব ইম্পর্টেন্ট। আপনি জানেন যে আমরা আমাদের মিডিল ইস্টে আমরা প্রচুর লোক, আমরা এখন সবচেয়ে হয়তো বেশি জনশক্তি কাজ করছে আমরা বেশি, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পাকিস্তান বা ইন্ডিয়ার চেয়েও আমরা কম টাকাটা আসে, কারণ আমাদের স্কিল লেবার ওইখানে কম। ইন্ডিয়ান একজন যেই পরিমাণ ওইখানে সে বড় পদে থাকে, আমরা তো সেই জায়গাটায় যেতে পারি না। আমাদের ছেলেরা কি কম মেধাবী? মেধাবী তো কম না। আমরা চাচ্ছি ওইটা নিয়ে কাজ হবে, আপনি নিশ্চিত থাকেন। যেহেতু আপনি সংস্কার নিয়েই আমরা আর একটু কথা বলতে চাই, গণমাধ্যম সংস্কার। আমরা গণমাধ্যমের ভূমিকায় যদি বলি, গেল 15 বছরের ভূমিকা সম্পর্কে আপনি আমার চাইতে আরও বেশি অবগত আছেন যে অনেক সংবাদ এখানে আমরা নিজেরা করতে পারিনি বা করতে দেওয়া হয়নি। তৎকালীন সরকার, গোয়েন্দা সংস্থার চাপ এসহ নানান উচ্ছিষ্টভোগীদের একটি বড় অংশ জুড়ে গণমাধ্যমের নেতৃত্ব দেওয়ার কারণে এই অবস্থা তৈরি হয়েছিল। তার মধ্যেও কিছু কিছু গণমাধ্যম চেষ্টা করেছে, কিছু কিছু সাংবাদিক তার নিজস্ব চেষ্টা থেকে করেছে। এই গণমাধ্যম সংস্কারের পর যে সরকারি ক্ষমতা আসুক না কেন, গণমাধ্যমের টুটি চেপে ধরা, নিজের অর্থাৎ সরকারের সমালোচনা করা, পদ্ধতির সমালোচনা করার জায়গা থেকে তারা নির্ভয়ে করতে পারবে। আমাদের একটা বড় লক্ষ্য, এবং আমরা সবাইকে বলছি যে আপনারা ফ্রি টু রিপোর্ট এনিথিং, আপনি সব রিপোর্ট করেন, আমরা কোনো রকমের কোনো চাপ প্রয়োগ করব না, আপনার কথাটা আমরা কেড়ে নিব না। আপনি রিপোর্ট করেন, আপনি ইউ আর ফ্রি টু রিপোর্ট। আমরা ফ্রিডম অফ এক্সপ্রেশনে বিশ্বাস করি, আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি, এবং সেই অনুযায়ী আপনি দেখেন আমরা কি করছি। সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা টিভি, আমরা আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিগুলোদেরকে বলে দেওয়া হয়েছে তারা যেন কোনো রকমের কোথাও না ফোন দেয়। আমরা এটা শুনতে চাই না যে ওইখান থেকে একটা ফোন এসছে, এই টিভিতে এই স্টোরিটা নামান, এটা করা যাবে না, বা এই লোককে ফায়ার করেন, একে রাখা যাবে না। এই ব্যাপারে আমাদের ক্লিয়ার একটা নির্দেশনা আছে, এটা দেওয়া যাবে না। এবং আমি নিজে পার্সোনালি কোথাও বলতে পারেন যে আপনি আমার এই বন্ধুকে চাকরি দেন, বা আপনি এই লোকটা কিন্তু এই ঘরানার ছিল, একে চাকরি থেকে সরিয়ে দেন। আপনি কোনো এভিডেন্স পাবেন না, আমি আমাদের যে টিম আমরা এগুলো করছি না, যাতে করে আপনারা ফ্রিলি রিপোর্ট করতে পারেন। আমরা চাই বাংলাদেশের গণমাধ্যম, সেটা টিভি হোক, সেটা রেডিও হোক, সেটা ওয়েবসাইট হোক, বা নিউজ পেপার হোক, তারা যেন ফ্রিলি কাজ করতে পারে এবং তারা ভাইব্রেন্ট হোক, তাদের মধ্যে একটা সুস্থ কম্পিটিশন হোক, যাতে সবাই জনগণ হয়। আর আমাদের এটা আর একটা চাওয়া এই জন্য, আমাদের তো ধরেন অপোজিশন পার্টি নেই, আমরা তো কোনো পলিটিক্যাল পার্টি না, আমরা এখানে আসছি নিউট্রাল, একটা নন পার্টিজান একটা কিছু লোক আসছেন। এটা তা আমরা গণমাধ্যমকে চাই যে তারা, আমরা যদি ভুল ভ্রান্তি করি, আমাদের যদি
মিস্টেক হয়, আপনারা আমাদেরকে নিয়ে লেখেন যে আমরা এই জায়গাটায় ভুল করছি বা এই জায়গাটায় আমাদের আরো জোর দেওয়া উচিত, এটা নিয়ে লেখেন। না আপনি না লেখে আমি চোখ দিয়ে দেখবো, কোন দিয়ে দেখবো? আর পাওয়ারে থাকলে আপনি জানেন, আপনি তো পাওয়ারফুল অনেক লোকের সাথে, পাওয়ারে থাকলে কি এক ধরনের অন্ধত্ব কাজ করে, আপনি অনেক কিছু দেখেন না, আপনি ভাবছেন যে আপনি যেটা করছেন সেটা ঠিক। তো অনেক সময় কাউকে হয়তো আপনার যদি এটা ধরিয়ে দেওয়া হয় যে এই যে না, এই আপনি কিন্তু এই কাজটা ভুল করছেন না, এই জায়গাটায় আপনার ভুল হচ্ছে, তখন কিন্তু আপনি একটু চিন্তা করলেন আসলেই তো আমারটা তো আর আমি তো অ্যাট দ্য এন্ড অফ দ্য আমার ইচ্ছাটা কি, যে আমি মানুষকে ভালো কিছু কাজে ভালো কিছু ডেলিভার করতে চাই, ভালো কিছু কাজ, ভালো কিছু রিফর্ম। তা আপনি যদি আমাকে দোষটা ধরিয়ে দেন যে আমি এখানে ভুল করছি, এই জায়গাটায় করতে হবে, এটা তো একটা মহৎ কাজ, আপনি আমাকে সঠিক পথে নিয়ে আসলেন। তো এটাও আমরা করছি। তো আমরা চাচ্ছি বাংলাদেশে গণমাধ্যমের যে ফ্রিডম, এটা ইনস্টিটিউশনালাইজ হোক, সবাই তার সর্বোচ্চ মেধা দিয়ে, সর্বোচ্চ পরিশ্রম দিয়ে যাতে এই জার্নালিজমকে আর একটা জায়গায় নিয়ে যান, একটা আরও উচ্চতর জায়গায় নিয়ে যান। হয়তোবা এই আলোচনা আমার আপনার মধ্যে, আমরা দুইজনই সাংবাদিক, সংবাদকর্মী হিসেবে আমাদের কাছে এটি বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটি বিষয় আমি আপনার কাছে জানতে চাই যে জুলাই আগস্টে অসংখ্য শিশু, কিশোর, যুবক, এমনকি বৃদ্ধ, নারী, পুরুষ অনেকেই কিন্তু আহত অবস্থায় এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অনেকের নাম এখনও তালিকাভুক্ত হচ্ছে আহত তালিকায়, এমনকি নিহত তালিকায়, এমনকি লাশ পুড়িয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনাগুলো গণমাধ্যমে আপনাদের যে প্রত্যাশা বা অনেকটা আমি বলবো যে বিস্মৃত হওয়ার এক ধরনের পরিস্থিতি আমরা দেখছি, সেই জায়গা থেকে সরকার কি কোনো কিছু করছে? না, সরকার অনেক সময় কি, সরকার এই স্টোরিগুলো যদি করে তাহলে এটার মনে অনেকে ভাববে যে এই স্টোরিগুলো কতটা সরকারি স্টোরি আর কতটা ইন্ডিপেন্ডেন্ট স্টোরি, এই ধরনের আলাপ তৈরি করে। আমরা সবাইকে এনকারেজ করি, এই আন্দোলন তো সবার আন্দোলন, বাংলাদেশের আপমন জনসাধারণ আন্দোলন। এই আন্দোলনে বাংলাদেশে একটা কুখ্যাত একজন স্বৈরাচারকে সরাতে যে এরা আহত হয়েছেন, কেউ শহীদ হয়েছে। তো এদের স্টোরিটা করাটা আমাদের সমস্ত পত্রিকা, সমস্ত টিভি, সমস্ত ওয়েবসাইট, রেডিও স্টেশন, সবার এটা একটা নৈতিক দায়িত্ব, তারা এটা করবেন। তারা করলে হয় কি, জিনিসটা আরো দরদ দিয়ে হবে। আর আমি দিয়ে করা মানে হচ্ছে এক ধরনের দায়সারা সরকার এই কাজ করবে না, বাট সরকার এনকারেজ করবে যে আপনারা করেন, এরা বীর, বাংলাদেশকে নতুন একটা স্বাধীনতা দিয়েছে। এই বীরদের যে স্যাক্রিফাইসটা আপনি দেখেন, কি বাচ্চা বাচ্চা ছেলে বাপ মাকে চিঠি লিখে গেছে, ঠিক না? তাদেরকে কিভাবে নির্মমভাবে গুলি করে এদেরকে মারা হয়েছে। তো এই গল্পগুলো তো সবার কাছে আসে, অনেক দিন ধরে এই গল্পগুলো যেন থাকে, মানুষ যেন সারা জীবন তাদেরকে তাদের মেমোরিতে ধরে রাখে, সেটা তো আমাদের প্রত্যাশা। সর্বশেষ আমরা প্রসঙ্গে যদি আসি, যে সরকারের উপদেষ্টার সংখ্যা 21 থেকে 3 জন যুক্ত হওয়ার 24 জনে এসেছে, এবং সরকারের কাজের যে গতিশীলতা সেটি কি বেড়েছে, সেটি কি বাড়ছে, এবং আরও নতুন উপদেষ্টা নেওয়া হবে কি না? আবার নতুন উপদেষ্টা নেয়ার ক্ষেত্রে যেমন এই 3 জন যুক্ত হওয়ার পরে নানান মাধ্যমে নানান ব্যক্তি সম্পর্কে সমালোচনা হয়েছে, একই রকমভাবে প্রশাসনের মধ্যে এখনও ভূত অর্থাৎ পতিত স্বৈরাচার সরকারের আছে। এইসব বিষয়ে আপনি একটু পূর্ণাঙ্গ একটা বক্তব্য। আমরা একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের আপনি একটা ক্যাবিনেটটা কতটা দ্রুত, কতটা বেটার কাজ করতে পারবে, এটা অনেকটাই ডিপেন্ড করে হচ্ছে ব্যুরোক্রেসির উপরে। আমি তো একা কাজ করি না, আমি তো ব্যুরোক্রেসিকে নিয়ে কাজ করি, আমার সাথে অনেকগুলো অফিসার থাকে, তারা একটা অ্যাডভাইজার যখন কাজ করেন তাদেরকে নিয়েই তো কাজ করেন। কিন্তু কথা হচ্ছে যে গত 15 বছরে, হ্যাঁ, ওইখানে তো পলিটিক্যাল প্রমোশন আর এগুলো হওয়াতে মানে খুব ভালো সিনিয়র অফিসিয়াল ছিলেন না। আমাদের যে ভালো অফিসার নাই তা কিন্তু না, কিন্তু তারা তো মূল্যায়িত হন নাই। মূল্যায়িত হয়েছেন কারা? যারা জয় বাংলা করতে পেরেছেন, ঠিক না? যারা জোরে জোরে স্লোগান দিয়েছেন, কাজ ফেলে পলিটিক্যাল লিডারের মতো কাজ করেছেন, পলিটিক্যাল লিডারদের চামচামি করেছেন, তারা মূল্যায়িত হয়েছে। ফলে যেটা হয়েছে কি, পুরো ওভারঅল ব্যুরোক্রেসির একটা এফিসিয়েন্সি কমে গেছে। আপনি একটা সিঙ্গাপুরে যদি যান, যে দেখবেন যে ওরা যে ওদের যে ব্যুরোক্রেসি,
কি ব্রিলিয়ান্ট ওদের ব্যুরোক্রেসি, কতটা দ্রুত ওরা কাজ করতে পারে, কতটা পাওয়ারফুল ইয়েতে, এবং খুব যে বেশি লোক আছে তাও কিন্তু না, আমাদের মতো অত লোক দিয়েও ওরা চলেন। একটা ডেস্ক একজনই ধরেন পুরো এশিয়া ডেস্ক সে দেখছে, তো এই লোকগুলোর মতো ব্যুরোক্রেসি আমাদের হয় নাই। তো ফলে আপনারা যে প্রত্যাশাটা করতেছেন যে না আমি খুব দ্রুত অনেক কিছু হয়ে যাবে, সেটা আমরা হয় নাই। আবার অনেকে ভাবছেন যে তাহলে আমরা আওয়ামী লীগের লোকগুলোকে যদি সরিয়ে এদেরকে আনি, হ্যাঁ অন্যান্য পার্টির এদেরকে আনি, তাতেও খুব যে ম্যাসিভ ডিফারেন্স হচ্ছে তা কিন্তু না, কেননা ওভারঅল ইফিসিয়েন্সি তো সবারই কমেছে। হ্যাঁ, কেননা ওই লোকগুলোকে তো কাজ করতে দেওয়া হয় নাই, তার তো এফিসিয়েন্সি বাড়ে নাই। তো ফলে আমরা এই জায়গাটায় সত্যিকার অর্থে আপনি যেটা বলছেন আমরা চেষ্টা করছি কতটা বাট সবাই মিলে খুব ব্যুরোক্রেটরাও কাজ করছেন, আমরাও কাজ করছি, চেষ্টাটা আছে। আর আপনি দেখেন না আজকে 100 দিনের আমরা তো আমাদের যে অ্যাচিভমেন্ট সেটা নিয়ে তো আমরা তুলে ধরেছি। না বিচার আপনাদের বিষয়, আপনাদের বিচারের উপর আমাদের ছেড়ে দেওয়া ছাড়া তার কিছু। আসলে 100 দিন মহাকালের কোনো বড় সময় নয়, কিন্তু গুরুত্বপূর্ণ সময় ছিল এই 100 দিন। অনেকগুলো ষড়যন্ত্র, অনেকগুলো ঘটনা প্রবাহ পার হতে হয়েছে 100 দিনে। হয়তোবা সামনের দিনের মধ্যে, অল্প কিছু দিনের মধ্যে সংস্কারের রোডম্যাপ যেমন পরিষ্কারভাবে জানা যাবে, একই সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের যে 24 জন উপদেষ্টা তারা নিশ্চয়ই রাজনৈতিক দলের যে চাওয়া যে নির্বাচনী রোডম্যাপ এবং সংস্কার রোডম্যাপ পাশাপাশি চলুক, নির্বাচনের দিনক্ষণ তারা জানতে চান। আর নিশ্চয়ই জাতির সামনে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তিনি জাতির সামনে নির্বাচনের দিনক্ষণ সংস্কারের সাথে সাথে নির্বাচনের দিনক্ষণও তিনি জানাবেন। সংস্কার চলুক, জাতির প্রত্যাশা অনুযায়ী সেটি বাস্তবায়ন হোক, সেটি আমরা প্রত্যাশা করি। একই রকমভাবে আপনার শত ব্যস্ততার মধ্যে আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, সেই সকাল থেকে সারাদিনের কর্মব্যস্ততার মধ্যেও আপনি ৭১ টেলিভিশনে এই ৭১-এর মুখোমুখি অনুষ্ঠানের সময় দিয়েছেন। এবং আপনাকে বলে রাখতে চাই যে ৭১ টেলিভিশন গত 5 আগস্ট এই বারিধারা কার্যালয়ে কিছু দুর্বৃত্তরা তারা হামলা করে ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছিল, এবং ৭১ টেলিভিশন দ্বিতীয়বার অন এয়ারে আসার পরে, সম্প্রচারে আসার পরে স্টুডিও থেকে আজকেই প্রথম সরাসরি সম্প্রচার, যার শুরুটা করেছেন, অতিথি হয়েছেন আপনি। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার এই উপস্থিতি আগামী দিনে অব্যাহত থাকবে। দর্শক, আমাদের সাথে আজ অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই সব ভাষণের নানা দিক, সংস্কার, বিশেষ করে সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ, এবং এছাড়াও অনেকগুলো বিষয় মানুষের জানার আছে, সেই সব বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছিলাম আমরা প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলমের কাছ থেকে, এবং ভবিষ্যতে আমরা আরও যুক্ত হব এই ধরনের আলোচনায়। আজকের মতো এই পর্যন্তই। ৭১-এর সাথেই থাকবেন।